লিটার বের করবো? হ্যাঁ, দ্রাব্যতা তো মোল পার লিটারে বের হবে এটা। আচ্ছা। তোমরা টু যখন পয়েন্ট এইট দ্রাব্যতাটা বের করবা, কেএসপি দেওয়া থাকলে এটা কিন্তু মোল পার লিটারে বের হবে। মোল পার লিটারে বের হওয়ার পরে সেটা তুমি কি করতে পারবা, গ্রাম পার লিটারে কনভার্ট করতে পারবা। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করলাম, গ্রাম পার লিটার চাচ্ছে না মোল পার লিটার? হ্যাঁ, দ্রাব্যতা। মোল পার মোল পার লিটার হচ্ছে 2.857 ইন্টু 10⁹ হয়নি তো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হুম। হয়েছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে করছিল, ওই যে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আগে ভাঙতে হবে, তাই না? এটা ভাঙলে কি হয়, যে অ্যালুমিনিয়াম 3+ আর হাইড্রোক্সিল 3-, হাইড্রোক্সিল মাইনাস, কয়টা আছে হাইড্রোক্সিল? 3টা। তাহলে কে স্পিকাল টু কি হবে? কে স্পিকাল টু, এই যে এই দুইটার গুণফল, তাহলে কি হবে? 27 s⁴ এটা আসবে না? তাহলে তোমরা কি বের করবা, কেএসপির মান তো দেওয়া আছে, কেএসপির মান দেওয়া আছে না? এখন তুমি কি করবা, এস এর মানটা বের করবা। এস এর মানটা, কেএসপির মানটা বসাবা এখানে, তারপর 27 দ্বারা ভাগ করবা। আর এখানে পাওয়ার হচ্ছে তোমার রুটের এখানে দিবা হচ্ছে 4। তোমাদের যাদের কাছে 991 ক্যালকুলেটর আছে না, ওইটা দিয়ে করলে সুবিধা হয় সবারই। তো ওইটা ব্যবহার করার চেষ্টা করবো। বুঝতে পারছো? ওইটা ব্যবহার করার চেষ্টা করবো। আচ্ছা, এইটা গেল। এখন আসো হচ্ছে এইটাকে যদি বলতাম যে আমাদের যে উত্তরটা বের হয়েছে 2.85 ইন্টু 10⁹ এটা কিন্তু বের হয়েছে কিসে, মোল পার লিটারে। এখন যদি কোশ্চেনে বলে যে তুমি এটাকে গ্রাম পার লিটারে বানাও, তখন তোমরা কিন্তু আণবিক ভর দ্বারা গুণ করবা। যখন মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিতে বলবে তখন গুণ করতে হয়। আর গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিতে গেলে ভাগ করতে হয়। এটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে আমরা এটা গুণ করব, কি দ্বারা গুণ করব, আণবিক ভর দ্বারা। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 78। এটা দ্বারা গুণ করলে কি হয় বলো তো? গ্রাম পার লিটারের উত্তরটা চলে আসবে। তো এটা মাথায় রাখবা। তাহলে তোমার যখন দ্রাব্যতার মানটা আসবে তখন কিন্তু এটা মোল পার লিটারে আসবে। এটাকে তোমার চেঞ্জ করতে হবে না। যদি কোশ্চেনে অবজেক্টিভে অথবা সৃজনশীলে বলে যে দ্রাব্যতার মানকে গ্রাম পার লিটারে বানাও, তখন তোমরা আণবিক ভর দ্বারা গুণ করবা, এই কাজটা করবা, হ্যাঁ, যেন ভুল না হয়। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু করব। ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিলের ঘনমাত্রা। সুপ্রিয়া কই? সুপ্রিয়া তোর মোবাইল নাই না ওর কাছে? বেচারাটাকে একা রেখে আসলা। পলকের সাথেও পাচ্ছে। মোবাইল ছাড়া কেমনে থাকবে ভাই? আমি তো, সম্ভবই না আমার থাকা। সুপ্রিয়া দিনে 10টা পোস্ট করতো সব সময়। ভাই 10টা তাই তো কি? কম, তুমি কইছিস আরো বেশি। 10টা তো করতোই, দেখতাম, কিন্তু হচ্ছে মাঝখানে কমে গেছিল। কিন্তু এই এসএসসির পরে দেখছি মানে প্রতিদিন দেখতাম যে পোস্ট, ওর পোস্টই খালি আসতো সামনে। বুঝছো? পরে রিয়েক্ট টিয়েক্ট দিতে না দিতে দিতে পরে আর আসে না আর কি। আচ্ছা দেখো, মোবাইল ছাড়া কেমনে থাকবে মেয়েটা? তোমরা একটু সাহায্য করো ওকে থাকতে। দেখো, এইটা কিভাবে করবা বলো তো? তোমাকে কি বলছে যে ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিলের ঘনমাত্রা 9.8 ইন্টু 10⁻⁻৯, 9.843 ইন্টু 10⁻⁹ গ্রাম পার লিটার। ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল মানে কেএসপির মানটা কত? আচ্ছা, এখানে আহ, দেখি করো তো তোমাদের উত্তরটা মিলে কিনা, আমি একটু দেখবো, মানে কেউ বুদ্ধি খাটায় করতে পারো কিনা।
করতেছো? জি ভাই, একটু টাইম। হ্যাঁ, করো। ভাই বলবো আনসার, মানে বলো শিওর বলো। না। 3.322 ইন্টু 10 ইনভার্স 23। কত? 23। হয়নি, হয়নি। এটা পারবা না, আমি জানি। কারণ হচ্ছে দেখো এখানে আহ কিসের ঘনমাত্রা দেওয়া আছে? হাইড্রোক্সিল আয়নের। তোমরা কিন্তু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এখানে, খেয়াল করো। সো যখন তুমি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার বানাবা, হ্যাঁ, তখন কি করবা? তুমি শুধুমাত্র হাইড্রোক্সিলের আণবিক ভর দ্বারা ভাগ করবা। তাহলে 9.843 × 10⁻⁹ এটা কত দ্বারা ভাগ করতে হবে? 17 দ্বারা ভাগ করতে হবে। কেন? এখানে শুধুমাত্র হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, এখানে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া নাই। তুমি যদি পুরোটার ভর নাও তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে উত্তরটা কত আসবে? ক্যালকুলেশন করে দেখো। কত? 5.79 × 10⁻⁻10 এইটা আসবে, হ্যাঁ। এখন তোমাকে এই ঘনমাত্রা বের হয়েছে কার? হাইড্রোক্সিলের। এখন তুমি দ্রবণটা, যে যৌগটা দেওয়া আছে, এটা ভাঙিয়ে ফেলো। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড, এটাকে ভাঙলে কি হয় বলো তো? এফি Fe3+ থ্রি আর প্লাস OH-। OS মাইনাস। হাইড্রোক্সিল কয়টা আছে? তিনটা। আচ্ছা বলো তো, আমাদের হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত বের হয়েছিল? 5.79 × 10⁻⁻10। প্রশ্নের মধ্যে একটা কথা বলা ছিল যে সম্পৃক্ত দ্রবণ, এই কথাটা বলা ছিল। এই কথাটা বলা মানে তিনটা হাইড্রোক্সিলের ঘনমাত্রাই হচ্ছে এইটা। তিনটা হাইড্রোক্সিলের ঘনমাত্রা হচ্ছে এইটা, কিন্তু আয়রনের ঘনমাত্রা দেওয়া ছিল না। সো তোমাকে আয়রনের ঘনমাত্রা বের করে নিতে হবে। তাহলে তিনটা হাইড্রোক্সিলের ঘনমাত্রা যদি এইটা হয়, তাহলে একটা আয়রনের ঘনমাত্রা কত হবে? এটাকে তিন দ্বারা ভাগ করতে হবে, কারণ হাইড্রোক্সিল আছে তিনটা, আয়রন আছে একটা, এবং দ্রবণটা ছিল সম্পৃক্ত। এই কথাটার দিকে মনে রাখতে হবে। তাহলে তুমি যখন হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা বের করছো, তুমি কিন্তু তিনটা ঘনমাত্রায় বের করে ফেলছো অলরেডি। তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা আসবে কত দেখো। তখন তুমি ইজিলি করতে পারবা KSP = Fe3+ আর হাইড্রোক্সিল মাইনাস। এখন আমাদের কিন্তু এখানে আর তিন দিয়ে গুণ করতে হবে না। এই যে ঘনমাত্রাটাকে তিন দিয়ে গুণ করতে হবে না। কেন গুণ করতে হবে না? কারণ আমরা কিন্তু অলরেডি ঘনমাত্রা পুরোটা বের করে ফেলছি, কারণ দ্রবণটা ছিল সম্পৃক্ত। জাস্ট শুধুমাত্র আমরা কি করব? এখানে কিউবটা দিব, ঘাতটা দিব। এখানে তিন দ্বারা গুণ করা কিন্তু গুণ করলে ভুল হবে। এই ঘনমাত্রাটাকে যদি তুমি তিন দ্বারা গুণ করো, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি হবে আলটিমেটলি? এই যে আয়রনের ঘনমাত্রা কত বেরোচ্ছে বলো তো তিন দ্বারা ভাগ করার পরে? আয়রনেরটা কত বেরোচ্ছে? 1.93 ইন্টু 10 ইনভার্স 10। 10/10 ইন্টু হাইড্রোক্সিলেটটা কত বেরোচ্ছিল? 5 × 10 5। টু 5.79 × 10⁻⁻10। এটাকে কি করব আমরা? কিউব করব। কি করব? কিউব করব। এখন উত্তরটা বের করো, এটাই উত্তর। তোমরা কিন্তু এখানে তিন দ্বারা গুণ করবে না, কারণ দ্রবণটা সম্পৃক্ত ছিল, এবং তোমার আমরা কিন্তু পুরোটা ঘনমাত্রা বের করে ফেলছি আগেই। সো এটাকে তিন দ্বারা গুণ করার কোনো দরকার নাই। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখবা, কারণ এগুলো সচরাচর সৃজনশীলে বোর্ডে আসে না। বাট যারা একটু হচ্ছে মানে কলেজের ক্ষেত্রে দেখা যায়, কলেজে ডিফিকাল্ট কোশ্চেন করে, সো কলেজের ক্ষেত্রে এই কোশ্চেন গুলো দেখা যায় যে কলেজে, বিভিন্ন কলেজে আসে এরকম কোশ্চেন।
কারণ বোর্ডে এত কঠিন প্রশ্ন দিলে ছেলেমেয়েরা তো পারবে না। বোর্ডের কোশ্চেনটা হচ্ছে সার্বজনীন, মানে সবাই যাতে পারে এরকম একটা কোশ্চেন দেয়। কলেজে যেটা হয় যে কলেজে তোমার 50% বেশি ফেল করলেও সমস্যা নাই, ও আরো ফেল করলে আরো কিছুদিন পড়তে পারবে কলেজে, বা জরিমানা নিবে এরকম সিস্টেম। তো জিনিসটা এই জন্য আর কি, এই যেগুলো একটু ডিফিকাল্ট আছে এগুলো কলেজের জন্য করবা, এগুলা কিন্তু বোর্ডে তেমন একটা আসে না, খুব কম আসে। আচ্ছা, লেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ 10.73, তাহলে এর দ্রাব্যতা গুণফল কত? আচ্ছা, দেখো কোশ্চেনটা ছোট কিন্তু আমাদের এটা বুঝতে হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ হচ্ছে এত। আচ্ছা, তুমি বলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, এটা একটা লবণ, এটা একটা লবণ, লবণের কি পিএইচ হয় বলো? লবণের পিএইচ কি 10.73 হইতে পারে? হইতে পারে না। কার হইতে পারে? যারা ক্ষার তাদের ক্ষেত্রে হইতে পারে। যারা ক্ষার তাদের পিএইচ 10.73 হইতে পারে। এখন সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে কি, যে এই লবণটাকে পানির সাথে মিশানো হয়েছিল। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ পানি কত হয় তাহলে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর কি HCl, এটা হবে তাই না? তাহলে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাজ নাই। এখন তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙো, ভাঙলে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ আর হাইড্রোক্সিল মাইনাস, এটা তোমরা জানো। এবং হাইড্রোক্সিল কটা আছে? 3টা। এখন বলো, আমরা এখানে পিএইচ এর মান 10.73, এইটা দেখে বুঝছি এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে পানির সাথে বিক্রিয়া করায়। আমরা কিন্তু HCl ও নিতে পারতাম, কিন্তু কেন নেই নেই? কারণ অ্যাসিডের পিএইচ কিন্তু 7-এর কম হয়। এই জন্য আমরা কি নিছি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাকে কি বের করতে হবে? তুমি ক্ষার থেকে পিএইচ দিয়ে কোনো কাজ নাই, পিএইচ দিয়ে কাজ আছে? কাজ নাই, তোমাকে বের করতে হবে পিওএইচ, এটা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তাহলে পিএইচ তোমার দিয়ে দেওয়া আছে, সুতরাং পিওএইচ বের করো কত হয়। 14 থেকে 10.73 মাইনাস করলে কত হয়? 3.27। এই মানটা পাইলাম। এখন পিওএস থেকে কি বের করতে পারি আমরা বলো তো? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারি। অর্থাৎ পিওএস মানে হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল, তাই না বলো? মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন না পিওএস মানে? তাহলে এইটা মানে কি? 3.27। এখন তুমি কি করবা? এই মাইনাস লগটাকে এই পাশে নিয়ে যেয়ে কি করবা? ইনভার্স করবা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করবা। তাহলে কি হইলো আলটিমেটলি? লগ ইনভার্স, এই মাইনাসটা কোথায় চলে যাবে? এই যে এখানে। তাহলে লগ ইনভার্স মাইনাস 3.27। তাহলে এখানে একটা উত্তর আসবে, বলো তো মানটা কত আসে লগ ইনভার্স করলে? এই মানটা কত আসে বলো তো? ক্যালকুলেটর কি টিপতে পারো লগ ইনভার্স করলে? 5.37 × 10⁻⁴ হ্যাঁ, 5.37 10 ইনভার্স ইন্টু 4 এইটা আসে। তাহলে এই যে মানটা আসলো, এটা কার মান আসছে? হাইড্রোক্সিলের। আচ্ছা, হাইড্রোক্সিল দ্রবণে কটা ছিল বলো তো? 3টা। সুতরাং সম্পৃক্ত দ্রবণ ছিল, এই জন্য হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা আর 3 দ্বারা গুণ করতে হবে না, কারণ
সম্পূর্ণ হাইড্রোক্সিল ঘনমাত্রাটা বের হয়ে গেছে। সুতরাং 3 দ্বারা গুণ করার দরকার নেই। এখন তুমি যখন আয়রনেরটা বের করতে যাবা, আয়রন, তখন কি করবা? 3 দ্বারা ভাগ করবা এই ঘনমাত্রাটাকে। বলো তো কেন? সরি, আয়রন না, সরি, কি বললাম, অ্যালুমিনিয়াম, তাই না? অ্যালুমিনিয়াম। কেন 3 দ্বারা ভাগ করবা? কারণ হাইড্রোক্সিল ছিল 3টা দ্রবণে, আর অ্যালুমিনিয়াম আছে একটা, সো এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখানে একটা ঘনমাত্রা বের হয়। তাহলে কেএসপি কত হবে? কেএসপি ইকুয়াল টু অ্যালুমিনিয়াম 3+ আর হাইড্রোক্সিল কিউব। এখানে 3 দ্বারা কেন গুণ করলাম না? কারণ দ্রবণটা সম্পৃক্ত ছিল, এবং হাইড্রোক্সিলের যে ঘনমাত্রাটা আমরা বের করেছিলাম সেটা সম্পূর্ণ দ্রবণের ঘনমাত্রা ছিল, সো আমাকে 3 দ্বারা গুণ করার কোনো দরকার নাই। তার মান কত আসে দেখো এখানে, কেএসপি মানটা। 2.77 into 10 inverse 14. হ্যাঁ, 2.77 10 ইনভার্স 14। ফাবিহা, তানহা, তোমাদের মান কি এটা আসছে? দেখো, এটাই আসবে। তোমরা ক্যালকুলেশন করবা, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে ক্যালকুলেশন স্পিড বাড়াবা। কারণ তোমার মান কিন্তু অনেক বড় বড়, সূত্র তোমার সাধারণ সংক্ষেপ সূত্র, কিন্তু মান বড় বড়। সো মান যখন বড় হবে, ক্যালকুলেশন স্পিড বাড়াইতে হবে। অবজেক্টিভে তুমি টাইম পাবা একটার জন্য 1 মিনিট। সো তোমার যদি 7 থেকে 8টা অঙ্ক আসে, 7-8টা অঙ্ক করতে যদি তোমার 20 মিনিট লাগে, বাকি 15টা কিভাবে দাগাবা? এই জন্য অবজেক্টিভের জন্য ক্যালকুলেশন স্পিড বাড়ানোর দরকার তোমাদের। এর জন্য তোমরা সবসময় কিছু বড় বড় ক্যালকুলেশন প্র্যাকটিস করবা। তোমাদের হাজার স্যারের বই দেখবা অনেক প্র্যাকটিসের অঙ্ক আছে, একই টাইপের 10-12টা করে অঙ্ক আছে। সো তোমরা চেষ্টা করবা 4 থেকে 5টা অন্তত করার, যাতে ক্যালকুলেশন করে উত্তরটা মিলাইতে পারো। এটা করলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। নাহলে কিন্তু তোমরা হচ্ছে বানাইতে পারবা না। কারণ অবজেক্টিভই সবচেয়ে খারাপ করে পোলাপান। দেখা যায় 25-এর মধ্যে 12, 13, 14, মানে অর্ধবার্ষিক পরীক্ষা এরকম এরকমই হয়। 12, 13, 14-এর উপরে কেউ পায় না। খুব ভালো স্টুডেন্টরা 20, 22, 21 এরকম পায়। আর যারা প্রশ্ন টশ্ন পায় তারা 23, 24 পাইতে পারে। তাছাড়া পসিবল না আসলে। তবে আমরা যদি এই প্র্যাকটিস রাখি তাহলে কিন্তু আমরা, তোমার হচ্ছে, তোমরা চেষ্টা করবে কলেজে যাতে তোমরা 20 থেকে 22 নাম্বার তোমরা কারেক্ট করতে পারো। তাহলে তোমরা এইচএসসি তে 100% শিওর থাকো, 25টা শিওর হবে। যে তোমার কলেজে তোমার 12টা 13টা হয়, তাহলে তোমার তো এইচএসসি পরীক্ষায় যে মানুষের উপর ভরসা করতেই হবে, যে এটা বলতেও এটার উত্তর ঠিক আছে কিনা। বুঝো নাই? যারা হচ্ছে ভালো করতে চাও এডমিশনে, তারা ক্যালকুলেশন স্পিড বাড়ায়। এবং আমরা একটু এই অধ্যায়টা শেষ হলে আমরা হাতে হাতে ক্যালকুলেশন শিখবো, কিভাবে হাতে হাতে ক্যালকুলেশন করা যায়, পিএইচ এর মান, পিওএইচ এর মান। তারপর বড় বড় ক্যালকুলেশন কিভাবে হাতে হাতে করা যায়, অ্যাভোগাড্রো সংখ্যার মানগুলো কিভাবে তুমি হাতে হাতে করতে পারো, সেগুলো শিখিয়ে দেবো, যাতে তোমার অ্যাডমিশন আর প্যারা না হয়। আচ্ছা, এই অঙ্কটা আগের মতোই, এটা জাস্ট তোমরা এখন করবা নিজের মতো করে, দেখি উত্তর মিলে কিনা।
1.09 into 10 inverse 13. 10 ইনভার্স কত? 13। এত, দাঁড়াও তো একটু ক্যালকুলেশনটা করি। তোমাদের কত বেরিয়েছে তানহা, ফাবিহা? এক, দাঁড়ান। -3 - 5 into 6.023 to 10 to the power -5 স্কয়ার। হ্যাঁ, কত বেরিয়েছিল? 1.9 ইন্টু 09 10 টু দি পাওয়ার কত? -13। 13, এটা, হ্যাঁ। হ্যাঁ এটা উত্তর। বুঝতে পারছো? তোমাদের কি মিলছে তানহা, ফাবিহা? 10 to the power -13 না? হ্যাঁ 13ই তো। হুম। আচ্ছা, তাহলে আমাদের আপাতত এই অঙ্কটা শেষ। হ্যাঁ, আচ্ছা। এবার আরেকটা অঙ্ক করি, এটা করলে মোটামুটি এই নিয়মের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 22 হলে এর সম্পৃক্ত দ্রবণে Fe3+ এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। এটা তুলে অঙ্কটা করো, এই অঙ্কটা করো। তোমরা প্রথমে ঘনমাত্রা বের করতে পারো, এস এর মানটা বের করলে হয়ে যাবে। হ্যাঁ, এস এর মানটা বের করো আগে, কত হয় এটা আমাকে জানো। 2.02 into 10 inverse 6. হ্যাঁ, 2.022 10 ইনভার্স 6 এটা আসে। দেখো তো ফাবিয়া, না তোমাদের আসছে কিনা এটা। কেএসপি ইকুয়াল টু কি হবে বলো তো? 27 s টু দি পাওয়ার 4 এরকম একটা হবে,
দেন এখান থেকে এস এর মানটা বের করবা। হ্যাঁ, ফেরিক হাইড্রোক্সাইডটা ভাঙো আগে, তাহলে বুঝতে পারবা। এটা ভাঙলে কি হয়, Fe3+ আর হাইড্রোক্সিল মাইনাস, তাহলে কি হয়, হাইড্রোক্সিল কটা আছে, 3টা। তাহলে কেএসপি মানটা আমরা এখান থেকে দেওয়া আছে, এস এর মানটা বের করব। এখন দেখো, দ্রবণে আয়রন ছিল হচ্ছে একটা, আর হাইড্রোক্সিল ছিল কয়টা বলো তো, 3টা। বুঝছো? তাহলে এখানে যখন তোমার দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে এবং Fe3+ এরকম আয়নের ঘনমাত্রা বের করতে বলবে, তখন মনে রাখবা যদি আয়রন একটা থাকে এবং হাইড্রোক্সিল 3টা থাকে, তোমার কিন্তু ঘনমাত্রা শুধুমাত্র এইটা একটা বের হয়েছে, হাইড্রোক্সিলেরটা কিন্তু বের হয় নাই। হাইড্রোক্সিলেরটা বের করতে হবে কিভাবে, 3 দ্বারা গুণ করে, এইখানে তোমাকে 3 দ্বারা গুণ করে হাইড্রোক্সিলেরটা বের করতে হবে। ঠিক আছে? এই দুইটা অঙ্ক হচ্ছে আমাদের ভালো মতো মনে রাখতে হবে যে কখন কোনটা করতে হবে, দুইটা কিন্তু আলাদা নিয়ম। আবার একটু বলেন না। হ্যাঁ, আমি যেটা বলতেছি দেখো, এখানে কিন্তু কি দেওয়া ছিল, এখানে কিন্তু আমাদের দেওয়া ছিল দ্রাব্যতা গুণফল মানে কেএসপি। এখন ফেরিক হাইড্রোক্সাইডটাকে ভাঙলে আমরা কি পাইছিলাম, Fe3+ আর হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোক্সিল কটা ছিল, 3টা। এখন যখন তুমি ঘনমাত্রার মানটা বের করবা, তোমার কিন্তু শুধুমাত্র আয়রনেরটা বের হবে, শুধুমাত্র আয়রনেরটা বের হবে, হাইড্রোক্সিলেরটা বের হবে না। কারণ হাইড্রোক্সিল দ্রবণে কয়টা আছে, এখানে 3টা। সো যখন ঘনমাত্রা বের করবা তখন সেটা শুধুমাত্র আয়রনেরটা বের হবে। এখানে আয়রন থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, Zn2+ আর হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোক্সিল 2টা আছে। যখনই তুমি ঘনমাত্রা বের করবা এটা মনে রাখবা, এটা শুধুমাত্র জিঙ্ক বা আয়রন এদের জন্য বের হবে। বাকি যে হাইড্রোক্সাইডটা আছে, এটার জন্য তোমাকে কি করতে হবে, ঘনমাত্রাটাকে 3 দ্বারা গুণ করতে হবে, কারণ দ্রবণে হাইড্রোক্সিল আয়ন কটা ছিল, 3টা ছিল। এইটা মনে রাখবা। আর আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে কেএসপি বের করছিলাম, দ্রাব্যতার গুণফল। যখন দ্রাব্যতার গুণফল বের করতে যাবা তখন কি করতে হয়, তার উল্টাটা করতে হয়। অর্থাৎ তোমার হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা বের করে নিতে হয়, নেওয়ার পরে আয়রনেরটা বের করতে হয়, আয়রন বা হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা জিঙ্ক, এদেরটা বের করতে হয়। তখন কি করতে হয়, 2 অথবা 3 দ্বারা ভাগ করতে হয়। বুঝতে পারছো? আর এখানে করতে হয় গুণ। তাহলে দুইটা কিন্তু আলাদা অঙ্ক, একটা হচ্ছে কেএসপি থেকে ঘনমাত্রা বের করা, আর একটা ঘনমাত্রা থেকে কেএসপি বের করা, তাহলে কি উল্টা হবে না? তাহলে কখন ভাগ করতে হয় কখন গুণ করতে হয় এগুলো মাথায় রাখবা। যেমন মোল পার লিটার থেকে যখন তুমি কি করবা, গ্রাম পার লিটার নিবা, তখন কি করতে হয়, গুণ করতে হয়। আবার যখন গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিবা, তখন কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে কিন্তু অঙ্কের নিয়ম দুইটা এখানে, একটা হচ্ছে কেএসপি বের করা, ঘনমাত্রা বের করে কেএসপি বের করা, আর একটা হচ্ছে কেএসপি থেকে ঘনমাত্রা বের করা। বুঝতে পেরেছো এই দুটা নিয়ম? এখন আমরা যে অঙ্কটা করব সেগুলো হচ্ছে সৃজনশীলে অনেক বেশি আসে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো একদম। দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ml 4.5 আজকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে সৃজনশীলের সব ধরনের নিয়ম পড়ানো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই অধ্যায়ের। তো তোমরা নিরিবিলি সৃজনশীল সলভ করতে পারবা বই থেকে বা টেস্ট পেপার থেকে। ঠিক আছে, নিরিবিলি সলভ করতে পারবা, এবং তোমাদের কাজ দিব আমি, এটা করবা।
এই অঙ্কটা কিন্তু একটা বুঝলে বাকি যতগুলো আছে সব করতে পারবো। এগুলো হচ্ছে অদক্ষেপের অঙ্ক। অদক্ষেপ পড়বে কি পড়বে না। -8। তাহলে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ml 4.5 × 10⁻³ মোলারিটি লেড নাইট্রেট দ্রবণে 40 ml কি দেওয়া আছে, 5.0 × 10⁻² মোলারিটি পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হলে PbI2 এর অদক্ষেপ পড়বে কিনা। এখন আমরা অদক্ষেপ পড়বে কখন আমরা জানি, KIP গ্রেটার দেন KSP হইলে অদক্ষেপ পড়ে, KSP গ্রেটার দেন KIP হলে অসম্পৃক্ত হয়, এবং ইকুয়াল টু হইলে সম্পৃক্ত হয়। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা আমরা বললাম। এখন তোমাদের জন্য বলি, সেটা হচ্ছে দেওয়া আছে কি এটা আমাকে দেখতে হবে। ভি দেওয়া আছে আয়তন আর ঘনমাত্রা এস দেওয়া আছে, দুইজনের ক্ষেত্রে ভি আর এস দেওয়া আছে, এবং দুইটা যৌগ দেওয়া আছে, একটা লেড নাইট্রেট, একটা পটাশিয়াম আয়োডাইড। একটা লেড নাইট্রেট আর একটা কি দেওয়া আছে, পটাশিয়াম আয়োডাইড। এখন কেএসপি দেওয়া আছে কার, কেএসপি দেওয়া আছে হচ্ছে PbI2। এটার কি দেওয়া আছে, কেএসপির মান দেওয়া আছে। যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করতে হবে। আসল কথা হচ্ছে এটা, যার কেএসপি দেওয়া আছে তার কি বের করতে হবে, কেআইপি বের করতে হবে। তাহলে PbI2 এর কেএসপি দেওয়া আছে, এইটার কেআইপি বের করতে হবে। এখন বলো, এই Pb2+ এটার ঘনমাত্রা কি আমরা জানি, জানি না। কার ঘনমাত্রা জানি বলো তো, লেড নাইট্রেট এটার ঘনমাত্রা জানি, পুরাটার ঘনমাত্রা আমরা জানি, কিন্তু অ্যাকচুয়াল লেডের ঘনমাত্রা আমরা জানি না। ঠিক তেমনি ভাবে আয়োডিনেরটাও কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, লেডের ঘনমাত্রা এবং আয়োডিনের ঘনমাত্রা দুইটাই আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। এখন বলো, যখন আমি Pb2+ এটার ঘনমাত্রা বের করতে যাব, এটা কোথায় ছিল, এইখানে ছিল, লেড নাইট্রেট এখানে ছিল। এটাকে ভাঙলে কি হয় বলো তো, Pb2+ আর নাইট্রেট মাইনাস, নাইট্রেট কয়টা আছে, দুইটা। এইখানে আমাদের নাইট্রেট নিয়ে কোনো কথা বলার কিছু নাই, নাইট্রেট আমাদের লাগবে না, আমাদের শুধুমাত্র লাগবে লেড। তাহলে বলো তো, V1 কত ছিল, আয়তন, V1 মানে হচ্ছে লেড নাইট্রেটের আয়তন কত ছিল, 60 ml। S1 কত ছিল, 4.5 × 10⁻³ কত, 3 মোলারিটি। V2 কত বলো তো, V2 মানে হচ্ছে দুইটা পাত্রের আয়তনের যোগফল। V2 সবসময় কি হবে, দুইটা পাত্রের আয়তনের যোগফল। তাহলে কত হবে, 60 + 40, তাহলে হবে হচ্ছে 100। S2টা বের করো, এখান থেকে কি বের করবো, S2।
আমরা সূত্রটা জানি কি, V1S1 ইকুয়াল টু V2S2। তাহলে কি হবে বলো তো, S2 এর মানটা বের করো এখান থেকে। S2 এর মানটা বের করলে কত হয় দেখো। 6.75 into 10 to the 3. 6 পয়েন্ট 75 into 10 to the 3. এই হয় নাই, কি বলো, আবার আবার করো। 2.7 into 10 to the 3. এবার হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, 2.7 × 10⁻³ এইটা বের হবে, হ্যাঁ। সবার কি এটা বের হয়েছে দেখো তো। হ্যাঁ, এটা বের হবে। সো এটা যখন বের হবে তখন তুমি কি করবা, আয়োডিনেরটা করবা। এখন আয়োডিনের ঘনমাত্রাটা কোথায় আছে বলো তো, PbI2 এইখানে। PbI2 না, সরি, কি বলে, পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড এখানে আছে আয়োডিন। এটাকে ভাঙলে কি হয়, পটাশিয়াম প্লাস আর আয়োডিন মাইনাস। তাহলে আগের মতোই আয়োডিনের ঘনমাত্রা আমাদের বের করতে হবে। তাহলে S1 কত দেওয়া ছিল, পটাশিয়াম আয়োডাইডের S1 কত দেওয়া ছিল, S1 দেওয়া ছিল হচ্ছে কত, 5 × 10⁻⁻² না 3, 2 না, 2. 2। 2. V1 কত ছিল, 40 ml। এটা শুধুমাত্র পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে। V2 কত, V2 হবে দুইটার যোগফল। দুটার যোগফল কত, 60 + 40, তাহলে কত, 100 ml। আর S2টা বের করো এখান থেকে। 0.02. 0.02 মানে 0.02, তাহলে সূত্র কিন্তু আগেরটাই, V1S1 ইকুয়াল টু V2S2। তো S2টা বের করলাম আমরা এখান থেকে কত, 0.02। এরপরে কি বের করতে হবে আমরা, KIP বের করতে হবে। কার KIP বের করতে হবে, PbI2, এটার KIP বের করতে হবে। তাহলে যখন PbI2 কে ভাঙবা কি হবে বলো তো, Pb+2+ আর আয়োডিন মাইনাস। আয়োডিন কয়টা আছে, দুইটা। এখন KIP বের করো, Pb2+ আর আয়োডিন মাইনাস। এবং এইখানে দুইটা কোথায় যাবে, দুইটা চলে যাবে উপরে। তোমরা কিন্তু ভুলেও এখানে 2 দ্বারা গুণ করবা না। KIP-র ক্ষেত্রে কখনো এখানে 2 দ্বারা গুণ করবা না, মনে রাখবা এটা। KSP-র ক্ষেত্রে করবা, কিন্তু KIP-র ক্ষেত্রে কখনোই আমরা করব না। কারণ কেন করব না, কারণ আমরা অলরেডি ওই ঘনমাত্রাটা পুরোটা বের করে ফেলছি আয়োডিনের। সো 2 দ্বারা গুণ করার কোনো দরকার নাই, কিন্তু ঘাটটা দেওয়া লাগবে। KIP-র ক্ষেত্রে ঘাটটা ঠিক রাখতে হবে। সো Pb2+ এখন ঘনমাত্রা বের করছি, এটা বের করছি। স্কোয়ার করে দাও, উত্তর কত আসে দেখো। তোমরা কিন্তু KIP-র ক্ষেত্রে 2 দ্বারা গুণ করবা না এখানে, হ্যাঁ। 2 দ্বারা গুণ করলে ভুল হবে উত্তর। কত আসে উত্তর, আর লাস্টে যে এক্সট্রা বের হবে সেটা ইউজ করবো না এখন? কি? লাস্টে যে এক্সট্রা বের হলো ওটা ইউজ করবো না এখন, মানে দুই ক্ষেত্রে।
কেআইপি যে গুণ করো এইভাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1.08 ইন্টু 10⁻⁶। -6। তাহলে বলো তো, কেআইপির মান বড় নাকি কেএসপির মান বড়? কেএসপির মান কত দেওয়া ছিল বলো তো? কেআইপি। হ্যাঁ, কেআইপি বড় দিই। কেআইপি বড়, হ্যাঁ। কারণ কেএসপির মান দেওয়া ছিল -8, এরকম দেওয়া ছিল কিছু একটা। তো -8 তো ছোট, -6 তো বড়, বুঝোই। সো আমাদের অদক্ষেপ পড়বে। আচ্ছা, এখন তোমরা এই নিয়মের একটা অঙ্ক নিজে করো, তাহলে আরো ক্লিয়ার হবে। 40 ml, 6.0 × 10⁻³ মোলারিটি ক্যালসিয়াম ক্লোরাইড, দ্রবণে 30 ml, 0.04 মোলারিটি সোডিয়াম ফ্লোরাইড মিশ্রিত করা হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কি? তো এখানে তোমার ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। হচ্ছে তোমার 4 × 10⁻⁻11। তোমরা একটা জিনিস মনে রাখবা, সবসময় এটা মনে রাখবা, যার দ্রাব্যতা গুণফল মানে কেএসপির মান দেওয়া থাকবে, তার কি করতে হবে, কেআইপির মানটা বের করতে হবে। সো এখানে ক্যালসিয়াম 2+ আয়ন এবং ফ্লোরিন -আয়ন, এই দুটো ঘনমাত্রা বের করে দেন কেআইপি বের করতে হবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে ক্যালসিয়াম আয়নটা কোথায় আছে, এইখানে। সো এইটা ভাঙ্গে পরে তোমার কি করতে হবে, S2 বের করতে হবে। আর ফ্লোরিনটা কোথায় আছে, এই যে এখানে সোডিয়াম ফ্লোরাইড এইখানে। এইটা ভেঙে তখন কি করতে হবে, ফ্লোরিনের ঘনমাত্রা বের করতে হবে। করার পরে আমরা ওই যে আগের মতোই কেআইপিটা বের করব, ঠিক আছে? করো এটা। কত ঠিক হবে। ভাবিয়া তুমি না ক্লাসে, তুমি আবার কমেন্ট রিপ্লাই কিভাবে দাও? ওই হ্যাঁ, দিলাম আন্দাজেই। 9 মিনিট আগে তুমি কমেন্ট রিপ্লাই দিছো, 9 মিনিট আগে। সাদমান ভাইয়া, থ্যাংক ইউ। তানহা, আপনি সাদমান ভাইয়া ক্লাস রেখা কেন ইয়াতে গেছেন? সাদমান ভাইয়া কে? তানহা, আরে আমাদের মানে টগরে পড়তো। ভালো। আমি তোমার, কোন সাবজেক্ট সাবিহা? আমি তো জানি যে ও ক্লাসে থুয়াবো আরে ছাদ মানে। ও আচ্ছা, আমি অন্য ভাবছিলাম। সাদ সাদ সাদমান, এই যে 21, আমি ক্লাস নিতেছি প্রায় হচ্ছে 45 মিনিট হয়ে গেছে, কিন্তু ও রিপ্লাই দিছে 10 মিনিট, 15 মিনিট, 9 মিনিট, 17 মিনিট, মানে সবগুলো রিপ্লাই সে দিছে। ঠিক আছে, মানে ওর ক্লাসের প্রতি মনোযোগ কোনো নাই, ক্লাসের প্রতি মনোযোগ নাই। আর কমেন্ট রিপ্লাই দিতেছে। আচ্ছা ঠিক আছে, আন্টির সাথে একটু কথা বলা লাগবে আমাদের একটু পরে। আন্টি কি আছে আশেপাশে? তুমি অনলাইনে ক্লাস করতে এসে যদি তুমি কমেন্টই করো, রিপ্লাই দাও, তাহলে এর লাভ কি হইলো? বুঝতেছো কিছু? দেখি অঙ্কটা মিলে কিনা, না মিললে তারপর আমি আন্টিরে ফোন দিতেছি, দাঁড়াও। যদি খালি তোমার এই অঙ্ক না মিলছে, সাবা তুমি বলবা না, ঠিক আছে?
অ্যান্সার বলবা না, তোমার করা হলো বলবা না, আর উত্তরটা দেখবো আগে। আমার শুধু বইলা দেন, ফ্লোরিনেট S1 কি ধরবো? সবকিছু দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে, কি ধরবা এটা আমি তো বলতে পারবো না। তুমি এতক্ষণ তুমি ক্লাস না করে কেন রিপ্লাই দিতে গেলা? আমি যে অঙ্কটা বলতেছিলাম যে বারবার, যে অঙ্কটা বুঝো আগে। আরে ওইটা তো আমি করছি। এই অঙ্ক আর ওই অঙ্কের মধ্যে তফাৎ নেই তো কোনো। এই অঙ্কটা আমি এখন দেখবো যে পারো কিনা। কত হয়েছে বলো? হ্যাঁ, সাবারটা ঠিক আছে। ভাবিয়া তুমি কি বুঝছো অঙ্ক এটা? না বুঝলে বলো, আমি বুঝে দিতেছি আবার। ভাই আরেকবার বুঝিয়ে দেন, আমি তো লেট জয়েন করছি। তুমি এটা আর বুঝবা না এখন, বুঝে লাভ নেই। 9.97 × 10⁻⁷। ভেরি গুড, পারছো। তানহা, তোমার কি হয়েছে এটা? তানহা কি হয় নাই? এটা এখন জি বুঝতে ভাই। গেলে আবার জি তোমাকে ভাই। নতুন করে শিখতে হবে এটা, বুঝছো? আপাতত দেখতে থাকো, যতটুকু দেখতে থাকো দেখতে থাকো, ঠিক আছে? কিছু হইলেও শিখবা। তো এখন দেখো, আমাদের যে অঙ্কটা ছিল কেএসপি কেআইপি, একটা অঙ্ক করলে আমরা বাকি 10টা অঙ্ক করতে পারবো। কিন্তু এখন তোমাদের প্যাচ বসতে পারে একটা জায়গায়, সেটা আমরা হচ্ছে এখন কনফিউশনটা ক্লিয়ার করবো, হ্যাঁ? সবাই এটা লেখো, হ্যাঁ। 75 ml, 3.5 ইন্টু 10⁻⁻² মোলারিটি A3B2 দ্রবণ, পাত্র 1। আর হচ্ছে 2 নম্বর পাত্র, 125 ml, 3 × 10⁻³ মোলারিটি XY2 দ্রবণ। এটা হচ্ছে পাত্র 2। এম মানে মোলারিটি, ঠিক আছে?
গ নাম্বার কোশ্চেন হচ্ছে উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 এর মিশ্রিত দ্রবণে B3- আয়নের ঘনমাত্রা গণনা করো। ঘ নাম্বার কোশ্চেন, উদ্দীপকে পাত্র 1 ও 2 মিশ্রিত করলে AY2 এর পদক্ষেপ পড়বে কিনা। তো কোশ্চেনে একটা জিনিস লিখে রাখবা যে AY2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে 9 AY2 এর KSP দেওয়া আছে হচ্ছে 9.148 10 × 10⁻⁷। এটা হচ্ছে তোমার কেএসপি দেওয়া আছে মান। তো এখানে একটু খেয়াল করো, দুইটা পাত্র দেওয়া আছে, উদ্দীপকে পাত্র 1 এবং পাত্র 2 এর মিশ্রিত দ্রবণে B3- আয়নের ঘনমাত্রা গণনা করো। সেই দুইটা পাত্র যখন মিশ্রিত করা হবে তখন কি হবে আলটিমেটলি, এটা আমাদের জানতে হবে। তখন আমাদের একটা জিনিসই কাজে লাগবে, সেটা হচ্ছে আয়তন। কি কাজে লাগবে? আয়তন। তাহলে দেখো, উদ্দীপকে পাত্র 1 এবং পাত্র 2 যখন মিশ্রিত করবা, তোমাকে শুধুমাত্র কি বের করতে বলছে? B3-। অর্থাৎ 1 নাম্বার পাত্রের যে আয়তনটা আর ঘনমাত্রাটা, এটা বের করতে বলছে। এটা কোথায় আছে? B3- আয়নটা কোথায় আছে? 1 নাম্বার পাত্রে। সো এটা থেকে বের করে ফেলবো আমরা। তাহলে আমরা কি বের করব? যে A3B2। এটা মানে কি বলতো? যে A এর যোজনী হচ্ছে 2 আর B এর হচ্ছে 3। এটা তো বুঝো। তাহলে কি বলবা বলতো? A2+ আর B3-। এটা বুঝছো? যখন তুমি A2+ কেন লিখছো? কারণ এর যোজনী হচ্ছে 2 আর বি হচ্ছে 3। এই জন্য একটা হচ্ছে পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এটা 2+, এটা 3-। এখন বলো তো, এ কয়টা আছে দ্রবণে? 3টা। তাহলে কি দিবা এখানে? 3। বি কয়টা আছে? 2টা। তাহলে কি দিবা এখানে? 2। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু হওয়ার পরে কি বলবা বলো তো? যে B3- এর ঘনমাত্রা বের করবা তুমি এখন। তাহলে V1 দেওয়া আছে কত? 1 নাম্বার পাত্রে 75 ml। V2 কত হবে? যেহেতু মিশ্রিত করছো, তো দুইটার যোগফল হবে না বলো? তাহলে 125 + 75, তাহলে কত হইলো? 200। S1 কত হবে বলো তো? 1 নাম্বার পাত্রেরটাই। কারণ আমরা কিন্তু B3- এটা বের করতেছি। সো এটা কোথায় আছে? 1 নাম্বার পাত্রে। সো ঘনমাত্রা কি করতে হবে? ওটা নেওয়া লাগবে। 3.5 × 10⁻²। এখন বলো, ঘনমাত্রা কি এটা রাখলে হবে, নাকি 2 দিয়ে গুণ করতে হবে? কারণ দ্রবণে আয়ন কয়টা? এটা 2টা। তুমি যদি এখানে 2 দ্বারা গুণ না করো, এতক্ষণ কিন্তু আমরা কোনো কিছু দ্বারা গুণ করি নাই, কারণ কি? ওইখানে 1 ছিল, 1 গুণ করা লাগবে না। 2 অথবা 3 থাকলে অবশ্যই গুণ করতে হবে যখন তুমি ঘনমাত্রাটা বের করবা। এই জন্য আমরা যখন কেআইপির মানটা বের করি, তখন কিন্তু এখানে আর 2 3 দ্বারা গুণ করি না। কেন করি না? কারণ হচ্ছে আমরা অলরেডি এটা ঘনমাত্রা বের করে নিয়ে আসি প্রথম থেকেই। সেখানে 2 3 দ্বারা গুণ করলে ভুল হবে কেআইপির ক্ষেত্রে। আমরা এইখানে অলরেডি কিন্তু গুণ করে আসি 2 দ্বারা গুণ করে। 2 দ্বারা গুণ করলে কত হয়? এটা বের করো, তারপর S2 বের করবা। হ্যাঁ,
এস টু কত হবে? V1 S1 = V2 S2, V1 S1 = V2 S2। এখানে S2টা কত হবে বলো? তুমি কি বুঝতে পারছো তুমি S1টা কেন 2 দ্বারা গুণ করছো? জিরো। হ্যাঁ, কত আসে বলো? জিরো পয়েন্ট জিরো টু সিক্স টু ফাইভ। হ্যাঁ, 0.0625 এইটা আসে ঘনমাত্রা। 026। হ্যাঁ, 0.06, হ্যাঁ এটা আসবে, হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের শেষ। এখন আমরা কি করব? ঘ নাম্বার করব। দেখো, ঘ নাম্বারটা কিন্তু তোমাদের এখন বুঝতে পারতেছে কি করতে হবে, যে আমাদের ঘনমাত্রা লাগবে কার কার? এ আর ওয়াই। কারণ কি, যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করতে হবে। যার কেএসপি দেওয়া আছে তার কি করতে হবে? কেআইপি বের করতে হবে। সো A Y2, এটার কেএসপি দেওয়া আছে। এখন তোমাকে কি করতে হবে? A2+ আর Y- এইটার ঘনমাত্রা বের করে আনতে হবে। এখন করেন। এটা কয় নাম্বার পাত্রে আছে? 1 নাম্বার পাত্রে। So, 1 নাম্বার পাত্র থেকে আমরা বের করবো এটা ঘনমাত্রা। এটা কয় নাম্বার পাত্রে আছে? 2 নাম্বার পাত্রে। এখান থেকে আমরা বের করবো এটা। তাহলে উত্তর হয়ে যাবে। কথা ক্লিয়ার? বের করো। ভাইয়া A2+ ঘনমাত্রা বের করার সময় কি 3 দিয়ে গুণ করা লাগবে? অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে, কারণ তিনটা আছে না। যখন A2+ একটা বের করবা 3 দ্বারা গুণ করবাই, কারণ আমাদের এই যেটা ভাঙলে তো 3 দ্বারা গুণ হবেই। A2+ আর B3-, বি আছে দুইটা আর এ আছে তিনটা, তার 3 দ্বারা গুণ হবে। তোমরা সবসময় V2 কি ধরবা? V2 মানে হচ্ছে দুইটার যোগফল, দুইটা আয়তনের যোগফল সবসময়। আর X Y2, এটা যখন ভাঙবা তখন কি হয়? X2 + Y-। কয়টা আছে দ্রবণে? দুইটা। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে গুণ করতে হবে 3 দ্বারা, আর ওয়াই এর ক্ষেত্রে গুণ করতে হবে 2 দ্বারা। তাহলে আমরা ঘনমাত্রাটা পেয়ে যাব। কত হইলো উত্তর?
5.48 into 10 inverse 7. হ্যাঁ, 5.48 10^7, ঠিক আছে। কেআইপি, এটা কেআইপি এর মান, ঠিক আছে। তো কেএসপি এর মান ছিল 9.14 10^-7। সো বলো তো কেএসপি বড় না কেআইপি বড়? Yes. কেএসপি বড়। কেএসপি মানটা কিন্তু বড়। সো এটা এখানে অদক্ষেপ পড়বে, অর্থাৎ দ্রবণটা হবে অসম্পৃক্ত। Okay. আচ্ছা, তোমাদের ফাবিহা, তানহা, তোমাদের কি উত্তর মিলছে নাকি করে দিব বলো সারা? না হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, এরকম নিয়মের অহরহ অঙ্ক হাজার স্যারের বইয়ে আছে। তোমরা এখান থেকে কম করে হলো 5টা করার চেষ্টা করবা। করলে তোমাদের জন্য কি হবে? সৃজনশীলের জন্য ভালো হবে, প্র্যাকটিস হবে, ক্যালকুলেশন স্কিল বাড়বে। তোমাকে তো 15টাই করতে হবে না, হাজার স্যারের বই থেকে 5টা করো। 5টা করলেই হবে অনুশীলনী থেকে। দেখবা প্রতিটা টপিকের পরে একটা অনুশীলনী আছে হাজার স্যারের বই, ওটা থেকে প্র্যাকটিস করবা। আজকেই করবা বা কালকে সকালে করবা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা তোমাদের একটা ক্লাস দিছিলাম, মনে আছে কি? শিক্ষা পরীক্ষা দ্রবণে আয়ন শনাক্তকরণের উপরে করছিল তোমরা এটা? ওই যে যেদিনকে নেট বন্ধ করে দিল, বললাম ক্লাস নিতে পারবো না। শিক্ষা পরীক্ষার দ্রবণে আয়ন শনাক্তকরণের একটা ক্লাস দিছিলাম, বলছিলাম যে মুখস্থ বিষয়ের ক্লাস। তো এটা তোমরা করে নাও, করো নাই কেউ না? আচ্ছা, করো নাই যেহেতু করবা, করে নিও, অবজেক্টিভ আসে। আমিও করাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার আসো সময়ায়ন প্রভাব। সময়ায়ন প্রভাব কাকে বলে এবং সময়ায়ন প্রভাবের ফলে কি হয়, দ্রাব্যতার কি পরিবর্তন হয়? সময়ায়ন কাকে বলে, অর্থাৎ তুমি একটা দ্রবণে ধরো লেড ক্লোরাইড, একটা দ্রবণে লেড ক্লোরাইড তোমাকে দেওয়া আছে। তুমি এটা ভাঙলে কি হচ্ছে বলো তো? Pb2+ আর ক্লোরিন মাইনাস। ক্লোরিন আছে কয়টা? 2টা। এখন তুমি এই দ্রবণের মধ্যে আর একটা লবণ দিলা, আর একটা আয়নিক যৌগ দিলা, পটাশিয়াম ক্লোরাইড। এইটা ভেঙে কি হয় বলো তো? পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। এবং সবাই জলীয় দ্রবণ, অ্যাকোয়াস। সবাই অ্যাকোয়াস, জলীয় দ্রবণ। অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ, ঠিক আছে। একটা দ্রবণে PbCl দিছো, সেইখানে আবার কি দেওয়া হয়েছে? পটাশিয়াম ক্লোরাইড। বলতো দ্রবণে কোন আয়নটা বেড়ে গেছে? একটা কমন আয়ন Chlorine. দেখতে পাচ্ছ না পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে? ক্লোরিন। এখানেও ক্লোরিন। ক্লোরিন বেড়ে গেছে, ক্লোরাইড আয়ন বেড়ে গেছে। যখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেড়ে যায়, আমরা কি জানি বলো? লা-শাতেলের নীতিটা মনে আছে? যে উৎপাদে যখন ঘনমাত্রা বেড়ে যায়, তখন কি হয়? বিয়োজন হ্রাস পায়। কার বিয়োজন হ্রাস পাবে? লেড ক্লোরাইড, এটার বিয়োজন হ্রাস পেয়ে যাবে, কারণ এখানে ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে গেছে। তখন এ কি করবে? বিয়োজনটা কমাই দিবে, যেহেতু বেড়ে গেছে এখানে উৎপাদের মধ্যে। এটা উৎপাদ না, এগুলো সবই উৎপাদ। ডান পাশে সবাই উৎপাদ, বাম পাশেরটা বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক বলবে যে আমি আর ক্লোরিন বেশি করে দিব না, আস্তে আস্তে দিব।
তো তখন সাম্যাবস্থা কোন দিকে চলে যাবে? বাম দিকে চলে যাবে। আর যখন সাম্যাবস্থা বাম দিকে চলে যায় তখন দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। তো সময়ন প্রভাবের ফলে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। কারণটা কি? উৎপাদে যখন একাধিক আয়ন একই পরিমাণ কি হয়? বিয়োজিত হয়, তখন কি হয়? একটা যে মূল বিক্রিয়কটা ছিল লেড ক্লোরাইড, তার বিয়োজনটা হ্রাস পায়। তখন কি হয়? সাম্যাবস্থা লা সাথে লের নীতি অনুযায়ী বাম দিকে সরে যায়, ফলে দ্রাব্যতা হ্রাস পায়। সো এই কথাটাই আমরা কি করব? সুন্দর মতো লিখবো। আগে সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞাটা কি? যে দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে বিয়োজনের ফলে কোনো একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ থেকে উভয় পদার্থ থেকে উৎপন্ন হয়, তাকে সমায়ন বলে। তবে ওই আয়নটিকে সম আয়ন বলে। সম আয়ন যুক্ত সম আয়ন যুক্ত দুটি পদার্থের দ্রবণ মিশ্রিত করলে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অপেক্ষাকৃত দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির বিয়োজন হ্রাস পায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির বিয়োজন হ্রাস পায়। ফলে কেন হ্রাস পায়? কারণ উৎপাদে ঘনমাত্রা বেড়ে গেছে। তো আমরা কি জানি যে সম আয়নে ঘনমাত্রা বেড়ে গেলে কি হবে? পরের লাইনটা আমরা এখানে উপরে লিখে দেই, উপরেরটুকু মুছে দেই। সময়ায়নের সময়ায়নের ঘনমাত্রা উৎপাদে বৃদ্ধি পেলে লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম দিকে সরে যায়, ফলে দ্রাব্যতা হ্রাস পায়। তখন তোমরা কি করবা? উদাহরণ দিয়ে দিবে একটা।
তাহলে আমরা জানতে পারলাম যে দ্রবণে যদি একটা সময়ন থাকে তাহলে দ্রাব্যতা হ্রাস পায়, এই কথাটা আমাদের সৃজনশীলে খ নাম্বারে আসে। ঠিক আছে, সময়নের ফলে কি হয়। আর ক নাম্বারে আসে সময়ন কাকে বলে। তো এই যে প্রভাবটা, এটাকে বলা হয় সময়ায়ন প্রভাব। ঠিক আছে, এরপর এটাকে আমরা বলতে পারি সময়ায়ন প্রভাব। তাহলে আমরা কি এটা সময়ায়নের অঙ্ক করতে পারি এখন? দ্রাব্যতা যে হ্রাস পায় এটার একটা অঙ্ক আমাদের করা উচিত না? কাল দেখো, করেন। জিঙ্ক হাইড্রোক্সাইডের আজকে 11টা পর্যন্ত ক্লাস হবে, চিন্তা করো না, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। আজকে 2 ঘন্টা ক্লাস না নিয়ত করে আসছি। কলেজ তো থাকবেই। কলেজ কি তোমাদের ক্লাস হবে হুদাই শুধু যাবা প্রেজেন্ট দিয়ে আসবা? প্রেজেন্ট দিয়ে আসবে শুধু, ক্লাস তো হবে না, ওরিয়েন্টেশন। এই তুমি কি এখন ঘুমায় পড়বা ক্লাস শেষ হইলে? আচ্ছা, এই 2টা অঙ্ক করি আগে। 2টা অঙ্ক করতে যতক্ষণ লাগবে অতটুকু। ঠিক আছে, যদি 20 মিনিট লাগে 20 মিনিট, 15 মিনিট লাগলে 15 মিনিট। বুঝতে হবে আগে, হ্যাঁ। আচ্ছা, এই 2টা আমরা একটু দেখি। দেখো, দ্রাব্যতা গুণফল কত দেওয়া আছে? 4 × 10⁻²12 বলছে 0.5 মোলার একটি ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কতটুকু হ্রাস পাবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ওই দ্রবণের পিএইচ কত হবে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বাদে নর্মালি জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে কি করতে হবে, আগে দ্রাব্যতাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কেএসপি দেওয়া আছে, আমরা কি এস এর মানটা বের করতে পারবো না? পারবো। তাহলে আমরা প্রথমে এটা করি যে জিঙ্ক হাইড্রোক্সাইড যখন পানিতে ভেঙে যায় তখন কি হয় বলতো, জিঙ্ক 2+ আর হাইড্রোক্সিল-। হাইড্রোক্সিল কয়টা আছে দ্রবণে? 2টা। তাহলে আমরা আগে দ্রাব্যতাটা বের করি। কেএসপির মান দেওয়া আছে, সো কি হবে বলতো, আলটিমেটলি 4s³ হবে, এরকম একটা হবে। পুরাটা করবা তোমরা। 4s³ হইলে এস এর মানটা বের করো। কেএসপির মান তো দেওয়াই আছে। এস এর মান 10/4। হ্যাঁ, 10⁻⁴ এইটা আসছে। সবার এটা আসছে কিনা দেখো। আচ্ছা, এখন তুমি কি করবা, যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো
কত ঘনমাত্রা ছিল বলো তো এটার? 0.5। এইটা ছিল ঘনমাত্রা। তাহলে এখন তুমি দ্রবণে কি যোগ করছো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটাকে তুমি একমুখী চিহ্ন দিবা, নট উভমুখী চিহ্ন। এটাকে কিন্তু একমুখী চিহ্ন দেওয়া লাগবে, কারণ এটা কিন্তু আর ব্যাক করবে না, রিভার্স করবে না। সোডিয়াম প্লাস হবে এবং কি হবে? হাইড্রোক্সিল আয়ন। এটা হলো। আর জিঙ্ক, ওইটা তো আগে ছিল, আমি জানি যেটা। জিঙ্ক 2+, আর হাইড্রোক্সিল মাইনাস। হাইড্রোক্সিল কটা? দুইটা। কেএসপি আগের মতোই, জিঙ্ক 2+, আর হাইড্রোক্সিল মাইনাস। হাইড্রোক্সিল কয়টা আছে দ্রবণে? দুইটা, তাই না? কটা ছিল? হাইড্রোক্সিল দুইটা, এখানে দুই দাও। তাহলে এস ইন্টু কি হবে? 2s হোল কিউব। এই পর্যন্ত তো বুঝছো। এখন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়ছে না? তুমি 0.5 মোলারিটি কি দিছো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, মনে আছে? সেখানে হাইড্রোক্সিল আয়নটা বেড়ে গেছে। সো এটা কতটুকু ছিল? 0.5। তাহলে কত যোগ করবা এখানে? 0.5। জাস্ট এতটুক, আর কোনো চেঞ্জ নাই। যখন পরের লাইনটা করতে যাবা, তখন এই 2s বাদ যাবে, এই দ্রাব্যতাটা বাদ যাবে, শুধুমাত্র 0.5 থাকবে। কেন বলো তো? ধরো তোমার কাছে 10,000 টাকা আছে। কয় হাজার টাকা? 10,000 টাকা। তুমি যদি একজনকে, তুমি ধরো 100 টাকা দিয়ে দাও, তোমার কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। 10,000 টাকা থেকে 100 টাকা দিতেই পারো, স্বাভাবিক, কারণ তোমার কাছে এটা জমা করা আছে। ঠিক 0.5 হচ্ছে 10,000 টাকা, আর এই অ্যাসটা হচ্ছে ওই 100 টাকা। এর কাছে এর মানটা অনেক নগণ্য, অনেক ছোট, যার কারণে 0.5-এর কাছে এই 2s এর মানটা ধরা লাগে না। বুঝতে পারছো? আমি বুঝাতে পারছি যে 0.5-এর মানটা অনেক বড়। কার চেয়ে বড়? এই অ্যাসের চেয়ে বড়। তো যখন তুমি যোগ করতেছো 10,000 টাকার সাথে 100 টাকা, এটা দেখতে খারাপ লাগে। এই জন্য আমরা কি করি? এইসব অঙ্কে সমান প্রভাবের ক্ষেত্রে এই 2s বাদ দেই। তাহলে আমাদের 2s বাদ দিলে কি হবে? শুধু 0.5 থাকবে। তো এইটা বাদ। তাহা চলে গেছে কেন ভাভিয়া? আমি কি জানি। জিজ্ঞেস করো তো। তোমার বান্ধবী, তুমি জানো না? তাহলে এখন কি হবে বলো তো? জাস্ট তোমরা কি করবা? কেএসসির মানটা দেওয়া আছে, s × 0.5 হোল স্কোয়ার। শুধুমাত্র এস এর মানটা বের করবা, কেএসসির মান তো দেওয়াই আছে। তো এটা ভাগ করো, এসে নিচে এসে ভাগ করো এই মানটা। ঠিক আছে? কত হয় বলো তো উত্তর এখানে? 1.6 × 10⁻11। 11। তাহলে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে দ্রাব্যতা কমে গেছে না? আগে ছিল 10⁻⁴, এখন হচ্ছে -11। অনেক কমে গেছে। তাহলে দ্রাব্যতা হ্রাস পায় কত? বিয়োগ করো, বিয়োগ করো। বড়টা ছিল, বড়টা 10⁻⁴ মাইনাস এটা বিয়োগ করলে উত্তর যেটা বেরোবে সেটা উত্তর।
আচ্ছা, এই অঙ্কটা করে চলে যায়, সমস্যা নাই, জাস্ট তোমরা হচ্ছে করবা, দেখি পারো কিনা, এখানে করবা। বের করো। এখানে দেখো নিকেল, নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, তার মানে কি এখানে বিজারণ হয়েছে না। সো এখানে দেখো তোমার ই সেলের মান কিন্তু দেওয়া আছে 0.51, এটা কিন্তু প্রশ্নে দিয়ে দিয়ে দেওয়া আছে। তো তোমাকে নিকেল 2+ থেকে নিকেল এই মানটা বের করতে হবে। এখন জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর নিকেল 2+ থেকে নিকেল, এটা মানে কি, তোমার জিঙ্ক উপরে না, তোমার পর্যায় সারণীর উপরে না নিকেল। তুমি যখন আমি ছকটা পড়ছিলাম, জিঙ্কটা কিন্তু উপরে ছিল, নিকেলটা নিচে ছিল। তো জিঙ্কেরটা হবে অ্যানোড, আর নিকেলটা হবে ক্যাথোড। এখন জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করছে, আর নিকেলটা হচ্ছে কি ক্যাথোড হিসেবে কাজ করছে। এই জন্য নিকেল 2+ থেকে নিকেল, আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই মানটা, এখান থেকে আমরা কি বের করব, এই মানটা বের হবে -0.25, মানে নেগেটিভ বের হয়েছে। তাহলে নেগেটিভ মানে হচ্ছে বিজারণ মান, নেগেটিভ মানে কি, বিজারণ মান। এখন তুমি কি করবা, জাস্ট মানটা বসায় উত্তর করবা, নিকেল 2+ থেকে নিকেল। ভাইয়া লাস্টে হচ্ছে 3.5 × 10⁻³ কত উঠছে? 3.5 × 10⁻³3। দ্রাব্যতা হ্রাস পাইছে এটা? না না না, ও সরি, তার বোধহয় আসেনি, মানে ইয়ে, এখনো বিয়োগ করিনি। মানে তোমার হচ্ছে এই যে, মানে নর্মালি যে দ্রাব্যতাটা বের হয় এই যে এখান থেকে, এস এর মানটা কত বেড়েছিল প্রথমে? প্রথমে বের হয়েছিল 2.0606 × 10⁻12।
তারপর একটা বের হচ্ছিল 3.5 ইন্টু 10 টু 33। এই দুটো বিয়োগ করতে হবে। প্রথমটা ঠিক আছে, প্রথমটা হচ্ছে তোমার ওই যে কেএসপি বাই 4 এরকম হবে, তাই না? এই মানটা তোমার বের হবে হচ্ছে 2.06 10⁻⁻12 এই 12। মানটা। ঠিক আছে। কয়েকটা হইল? পরেরটা হচ্ছে কি করবা বলো তো? তুমি কেএসপি বের কর, কেএসপি তো দেওয়া আছে। AB2 এটা ভাঙলে কি হয়? এই এ টু প্লাস প্লাস আর বি মাইনাস। প্লাস বি আছে কয়টা দ্রবণে? দুইটা। দুইটা। আর ACl2 এটা কয়টা আছে দ্রবণে? এই যে A2 দুই। প্লাস এই টু আর প্লাস ক্লোরিন টু সি মাইনাস। এল মাইনাস। বলো তো এখানে কোনটা সমান? এইটা সমান এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কেএসপি ইকুয়াল টু কি হবে? যে A2 প্লাস আর 2B মাইনাস। এখানে ও। এই সমায়ন, সো তোমাকে কি করতে হবে? S প্লাস 0.1, আর হুম, এখানে মানটা 2S², এটা আগের মতোই থাকবে, কারণ এটা কিন্তু সমায়ন না। সমায়ন হচ্ছে এইটা। ঠিক আছে। সো এখানে এসটা বাদ যাবে। কেন বাদ যাবে? এই মানটা অনেক নগণ্য, এই জন্য বাদ যাবে। ও, আমি লাস্টে একটু বুঝছিলাম না, তাহলে এখন বুঝলাম। মনে রাখবা সমায়ন বুঝতে হবে কোনটা কমন আয়ন। এখানে এইটা এ হচ্ছে কমন আয়ন। এখানে তো তুমি এখানে এই মানটা নিলে হবে না। টু হ্যাঁ হ্যাঁ এস হ্যাঁ। 0.1 দিলে হবে না, আগের মতো যদি করো সেটা হবে না, কারণ ওইখানে হ্যাঁ। ছিল হাইড্রোক্সিল কমন আয়ন বা ক্লোরাইড মনে হয় কি একটা ছিল, কিন্তু এখানে তো আর এটা না, এটা তো উল্টাটা হবে। তো মনে রাখবা যেটা কমন আয়ন সেখানে যোগ করতে হয়। উত্তর কত হয়েছে এখানে? 9.35 ইন্টু 10 প্লাস 18। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই অঙ্কগুলোতে একটু মানে কনফিউশন থাকবে। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করবা। তাহলে একটা বাসার জন্য লিখে রাখো, বাসায় জাস্ট প্র্যাকটিস করবা, এখন করার দরকার নাই। যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, বাসায় করবা এটা, হ্যাঁ। দ্রাব্যতার গুণফল 1.7 ইন্টু 10⁻⁻16। তাহলে 0.02 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কতটুকু হ্রাস পাবে? এই অঙ্কটা করবা, হ্যাঁ। এখানে হাইড্রোক্সিল হচ্ছে কমন আয়ন। তানহা কই গেছিল তুমি? হ্যাঁ। জি ভাই, একটু যে আম্মু ডাকছিল। তোমার আম্মুকে জানো না ক্লাস হচ্ছে? এতক্ষণ যে বুঝাইলাম, বুঝছো কিছু? বুঝো তো নাই। কি করবো বলো তোমাদের? এই যে একটু ক্লাস রেকর্ড থেকে দেখে নিব না। রেকর্ড দেখো তুমি কোনোদিন? জি ভাই, দেখি। নিজের ভালো নিজে বুঝতে শিখো। ইন্টারে এমন একটা কট খাইবা যদি এরকম ফাঁকিবাজি করো, পরে কিন্তু কাইন্দা গোল পাবা না। তোমাদের কিন্তু আমি আগে সাবধান করে দিছিলাম, ওরিয়েন্টেশন যে 2-3 দিন ক্লাস নিছিলাম, তখনই কিন্তু ইন্টার লাইফ সম্পর্কে ধারণা দিয়ে দিছি। এসএসসির মতো ভুগিঝুঁকি করবা, এসএসসিটা কোনো মতে A+ পাইলেও এডমিশনে যায় এমন একটা চাপ খাবা, পরে কিন্তু
কান্নাকাটি করার ছাড়া উপায় নেই। অবশ্য অর্ধবার্ষিকীতে একটা চাপ খেয়ে যাবে সবাই, মানে ম্যাক্সিমামই 90% পোলাপান। অর্ধবার্ষিক পরীক্ষায় বুঝবা যে আসলে কি ইন্টার লাইফ। যতটুকু ক্লাস করো নাই ততটুকু করে নিও, হ্যাঁ। অবশ্য তুমি করো ক্লাস, আমি দেখছি এখন ক্লাস দিলে করো। এই অঙ্কটা করে এনো। আর কালকে আমরা, যদি আমি বাড়ি যাই, কালকে আমি তো বাড়ি যাইতে পারি। যদি বাড়ি যাই তাহলে তো আমি গাড়িতে থাকবো, তাহলে কালকে ক্লাস নাও হইতে পারে। আমি এখনো শিওর না, না হইলে আমি জানাই দিব, হ্যাঁ। বাট এগুলো হচ্ছে ভালো মতো পড়ো, করে রাখো। ঠিক আছে, যাও তাহলে, আজকে আল্লাহ হাফেজ। আমি রেকর্ড ক্লাস এখন দিয়ে দিচ্ছি 20-30 মিনিটের মধ্যে।